আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি দিহান নাইদ বলছি, লার্ন উইথ দিহানে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এইচএসসি এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটু লেন্দি, একটু বোরিং চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, যেটা হলো চ্যাপ্টার 2, ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। সাধারণত স্টুডেন্টসদের কাছে ম্যাথের চ্যাপ্টার, কোডের চ্যাপ্টার এগুলো একটু বেশি মজা লাগে, বাট থিওরিটিক্যাল চ্যাপ্টারটা আমাদের অনেক পড়তে হয়, অনেক সংজ্ঞা মনে রাখতে হয়, অনেক টার্ম জানতে হয় এবং অনেক কিছু ব্যাখ্যা ধারণা রাখতে হয়। এই জন্য আমাদের কোডের চ্যাপ্টার বা ম্যাথের চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারটা একটু প্রবলেমেটিক ফিল হয়। সো আমি আজকে চেষ্টা করব যে এই চ্যাপ্টারটা তোমাদেরকে পার্ট বাই পার্ট সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা নিজেরাই খুব দ্রুত এই পড়াটা কভার আপ করতে পারো এবং একটা ভালো পারফরমেন্স তোমরা, যারা সেকেন্ড ইয়ারে আছো তারা তাদের পরীক্ষায়, যারা এক্সামিনার আছো তাদের তাদের বোর্ড এক্সামে, অথবা যারা এখন ফার্স্ট ইয়ারে আসতেছো, আর মানে এসএসসি নতুন ব্যাচ যারা কলেজে উঠবা, তাদের জন্য যেন প্রথমে ব্যাপারগুলো সহজ হয় সেই চেষ্টাই করব। সো আর দেরি না করি, লেটস বিগিন। ওকে, আজকে আমাদের এই চ্যাপ্টারের প্রথম ক্লাস, আর এই প্রথম ক্লাসের আমরা কিছু কিছু সেগমেন্ট ভাগ করে নিচ্ছি। এখন প্রথম ক্লাসের আমরা ফার্স্ট ফেজ আলোচনা করব, সেটা হলো এখানে ডাটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব, ডাটা ট্রান্সমিশন স্পিড নিয়ে আলোচনা করব, আরেকটা আলোচনা করব হলো ব্যান্ডউইথ নিয়ে। তো চলো শুরু করা যাক। ওকে, ডাটা কমিউনিকেশন কি? উৎস হতে গন্তব্যে ডাটা আদান প্রদান করার মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থাটা তৈরি হয় তাকেই ডাটা কমিউনিকেশন বলে। আমি একটু দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করো। এ একটা সোর্স, একটু বড় করে দেখি। এ একটা সোর্স, এ থেকে বি তে আমি ডাটা আদান প্রদান করব, ডাটা পাঠাবো। উৎস হতে গন্তব্যে ডাটা আদান প্রদান করা হলেই ব্যাপারটাকে বলা হয় ডাটা কমিউনিকেশন। তবে ব্যাপারটা আমাদের যেহেতু আইসিটি বইয়ে আছে, এইটা ডিজিটাল ডিভাইসের সাথে সম্পৃক্ত হইতে হবে। তুমি আমি যে কথা বলতেছি এটাও কিন্তু এক প্রকার ডাটা কমিউনিকেশন, বাট এইটা ডিজিটাল ডিভাইসের সংজ্ঞায় নয়। আমাদের আইসিটির পড়াটা হলো ডিজিটাল ডিভাইস সম্পর্কিত। তো এখন আমাদের দুইটা ডিভাইস, ইলেকট্রনিক্যাল ডিভাইস হইতে হবে যার মাধ্যমে তথ্য আদান প্রদান করব, তখন সেটা গিয়ে হবে ডাটা কমিউনিকেশন। চলো এবার বইয়ের সংজ্ঞা আমরা একটু আলোচনা করি কিভাবে বলা হচ্ছে। ওকে, নেটওয়ার্কের এক যন্ত্র হতে অন্য যন্ত্রে নির্ভরযোগ্যভাবে ডাটা বা তথ্যের আদান প্রদানকেই ডাটা কমিউনিকেশন বলা হয়। আচ্ছা, একটু যদি চিন্তা করো এই কমিউনিকেশন শব্দের উৎপত্তিটা কি, মাঝে মাঝে এমসিকিউতে আসে। কমিউনিকেশন শব্দের উৎপত্তি হলো কমিউনিকেয়ার, যার অর্থ হলো টু শেয়ার, অর্থাৎ আদান প্রদান করা। এই কমিউনিকেয়ার থেকে কমিউনিকেশন, কমিউনিকেশন মানে আমরা সবাই জানি যোগাযোগ। তো আমি আবার রিপিট করছি, উৎস হতে গন্তব্যে ডাটার আদান প্রদানের মাধ্যমে যোগাযোগ স্থাপন করাকেই ডাটা কমিউনিকেশন বলে। ঠিক আছে, এখন আমরা একটু আলোচনা করি সিস্টেম জিনিসটা কি, ডাটা কমিউনিকেশনের সাথে সিস্টেম কথাটা কিভাবে আসছে। আচ্ছা, সিস্টেম হচ্ছে কোনো নির্দিষ্ট কাজ সহজে এবং সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংবদ্ধ রীতিনীতি, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সুন্দরভাবে সঠিকভাবে করার যে রীতিনীতি আছে, মূলত সেটাকে সিস্টেম বলে। তাহলে ডাটা কমিউনিকেশন সিস্টেম হচ্ছে উৎস হতে গন্তব্যে ডাটা আদান প্রদান করার যে সুন্দর, সুষ্ঠু এবং সঠিক প্রক্রিয়া বা নিয়ম কানুন, এই ব্যাপারটাকেই বলা হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম। ঠিক আছে, এইবার আমরা আলোচনা করব ডাটা কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কি। প্রায়ই চলে আসে প্রশ্নটা। দেখো, ডাটা কমিউনিকেশন করার জন্য, ডাটা কমিউনিকেশন বাস্তবায়ন করার জন্য আমাদের কতগুলো জিনিস লাগবে, সেই কতগুলো কয়টা জিনিস লাগবে, মিনিমাম 5টা উপাদান লাগবে। ওকে, সেই 5টা উপাদানগুলো কি কি? আমি আবার রিপিট করতেছি, উৎস হতে গন্তব্যে ডাটা যে আমরা আদান প্রদান করব এবং এর মাধ্যমে আমরা যে যোগাযোগ ব্যবস্থাটা চালু করব, কমিউনিকেশন স্থাপন করব, এর জন্য আমাদের 5টা এলিমেন্টস লাগবে, 5টা উপাদান। সোর্স, উৎস লাগবে। তারপর সেন্ডার লাগবে, যে ডাটা পাঠাবে, প্রেরক, সেন্ডার। সোর্স, উৎস, সেন্ডার, প্রেরক। মিডিয়াম, মাধ্যম, অর্থাৎ মাধ্যম লাগবে যার মধ্য দিয়ে ডাটা আদান প্রদান, ডাটা পাস করবে। রিসিভার, প্রাপক, যে ডাটা রিসিভ করবে। অ্যান্ড ফাইনালি ডেস্টিনেশন, যে ডাটাটা গ্রহণ করবে। তাহলে আমাদের এই ডাটা কমিউনিকেশনের 5টা উপাদান হচ্ছে সোর্স, উৎস, সেন্ডার, প্রেরক,
মিডিয়াম মাধ্যম, রিসিভার গ্রাহক এবং ডেস্টিনেশন গন্তব্য। তো যে কোনো প্রকার কমিউনিকেশনের ক্ষেত্রেই ব্যাপারটা কিন্তু প্রযোজ্য। চলো আমরা একটা ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে এই উপাদানগুলোর ব্যবহারের প্রসেসটা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নিই। সোর্স, সোর্স থেকে আমরা সেন্ডার, সোর্স থেকে ডাটা, সোর্স থেকে ডাটা সেন্ডারের কাছে যাবে। সেন্ডার ডাটাকে সিগন্যালে রূপান্তর করবে। সেন্ডার ডাটাকে কিসে রূপান্তর করবে? সিগন্যালে। সাধারণত কোনো একটা মডেম এই কাজটা করে থাকে। এইবার একটা চ্যানেল বা মিডিয়াম বা মাধ্যম ব্যবহার করব। সেটা যে কোনো মিডিয়াম হতে পারে, সেটা তার মিডিয়াম হতে পারে, তার ছাড়া হতে পারে, এনিথিং ইট ক্যান বি, বাট মিডিয়াম হতেই হবে, কারণ উৎস হতে গন্তব্যে ডাটা পৌঁছানোর জন্য মিডিয়াম ছাড়া তুমি আসলে কখনোই কমিউনিকেশন বাস্তবায়ন করতে পারবা না। ডাটা পাস হওয়ার জন্য একটা মিডিয়াম লাগবেই। ওকে, ঠিক একইভাবে মিডিয়াম থেকে যে ডাটাটা গ্রহণ করার জন্য একটা রিসিভার লাগবে। রিসিভার লাগবে যে ডাটাটাকে রিসিভ করবে। ভালো করে খেয়াল করে দেখো, সেন্ডার কিন্তু ডাটাকে সিগন্যালে রূপান্তর করে দিচ্ছে। সেন্ডার ডাটাকে সিগন্যালে রূপান্তর করছে। সিগন্যাল কিন্তু আবার পুনরায় মিডিয়ামের মাধ্যমে যখন রিসিভারে যাবে, সে কিন্তু পুনরায় ডাটায় রূপান্তর হয়ে এবং তারপর সেটা ডেস্টিনেশনে যে পৌঁছাবে। ওকে, তাহলে আমরা যদি বলি ডাটা কমিউনিকেশন এই 5টা উপাদান তোমার লাগবেই। উৎস, ধরে নাও আমার এই ডিভাইস থেকে তোমার কম্পিউটারে তুমি এখন যে ভিডিওটা দেখতেছো সেটা ট্রান্সফার করব, সেই ফাইলটা ট্রান্সফার করব। তো এই ফাইল ট্রান্সফার করার জন্য আমি এখন আমার এই ডিভাইসে একটা ডাটা রেখেছি। এই ডাটাটা যেই ডিভাইসে আছে সেটাই হচ্ছে সোর্স। ওকে ফাইন, এটা। এরপর আমি আমার এই ডিভাইসের মধ্যে অবশ্যই কতগুলো সার্কিট আছে যেটা ডাটাকে সিগন্যালে রূপান্তর করে দিচ্ছে। এই জিনিসটা যেই অংশ আমার ডিভাইসের যে অংশ করতেছে সেটা হলো সেন্ডার। তাহলে সেন্ডার কি করে? ডাটাকে সিগন্যালে রূপান্তর করে, ডাটাকে প্রেরণযোগ্য ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে। এরপর এই সিগন্যালটা কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সির মাধ্যমে, এখন আমাদের এই ডাটাটা আমার এখান থেকে তোমার ওখানে যাচ্ছে তারবিহীন মাধ্যমে, এটা তারের মাধ্যমে যাচ্ছে না। তুমি ওয়াইফাই ইউজ করতেছো, আমিও এখানে ওয়াইফাই ইউজ করতেছি। ফ্রিকোয়েন্সি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে, ফ্রিকোয়েন্সির মাধ্যমে, বায়ু মাধ্যমে প্রবাহিত হচ্ছে, গন্তব্যে যেয়ে পৌঁছাচ্ছে। তাহলে এই মিডিয়ামটা, এখন আমরা যে মিডিয়ামটা ব্যবহার করতেছি এটা কিন্তু একটা ওয়্যারলেস মিডিয়াম। ওয়্যারলেস মিডিয়াম, তুমি চিন্তা করে দেখো, আগে ডাটা কমিউনিকেশনের জন্য কিন্তু ওয়্যারলেস মিডিয়াম অ্যাভেলেবল ছিল না। তখন কিন্তু তার মাধ্যমে, আগে ব্রডব্যান্ড কানেকশন বা আমাদের দেশে যখন টেলিফোন সংযোগ ছিল সেখানে কিন্তু তারবিহীন মাধ্যমের ব্যবস্থা ছিল। আগে ল্যান্ডলাইন কিন্তু তারের মাধ্যমে টানা হতো, তাই না? সেই ক্ষেত্রে মাধ্যমটা কিন্তু তারের মাধ্যম। আর আমরা এখন যেটা আলোচনা করতেছি, আমরা যে মাধ্যমটা এখন বেশি ব্যবহার করতেছি সেটা কিন্তু বেশিরভাগই ওয়্যারলেস মিডিয়াম। ঠিক আছে, এরপর আসো রিসিভার। আমার এই ডিভাইস থেকে যখন ডাটা তোমার কাছে যাবে, তো মাধ্যমের মধ্য দিয়ে কিন্তু ডাটা ডাটা হিসেবে যাচ্ছে না, যাচ্ছে সিগন্যাল হিসেবে। সেই সিগন্যাল তোমার ডিভাইসে যেয়ে যখন ডিভাইসের অ্যাড্রেসে যে পৌঁছাবে, সেই সিগন্যালটাকে রিসিভ করবে, সেই অংশটা রিসিভ করবে তাকে বলা হয় রিসিভার, যে সেই সিগন্যালকে পুনরায় ডাটায় রূপান্তর করবে। এবং আলটিমেটলি যখন এই রিসিভার রিসিভ করে ডাটাটা সংরক্ষণ করবে কোথায়? তোমার ডিভাইসে, তোমার স্মার্টফোনে সংরক্ষণ করবে। তোমার ওই স্মার্টফোনটা একটা ডেস্টিনেশন। আমার এইখান থেকে তোমার স্মার্টফোনে ডাটা ট্রান্সমিশনের যে মেথড, ডাটা ট্রান্সমিশনের যে সমগ্র যে সিস্টেম, এই সিস্টেমটাই হচ্ছে ডাটা কমিউনিকেশন সিস্টেম। আশা করি বুঝতে পারছো। এইভাবে গুছিয়ে লিখলেই তোমার এখানে নাম্বারটা, সাধারণত গতে এটা তেমন আসে না, বাট খতে আসে। মাঝে মাঝে গতে আসে, তখন ব্যাখ্যা চায়। ডাটা কমিউনিকেশনের উপাদান, মূল উপাদানগুলো কি কি উল্লেখ করো, ব্যাখ্যা করো, তখন হালকা করে ব্যাখ্যা করতে হবে। যদি ডাটা কমিউনিকেশনের মূল উপাদানগুলো আলোচনা করো
তখন একটু এলাবোরেট আরো বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, ওকে। এখন আমরা আলোচনা করব ডাটা ট্রান্সমিশন স্পিড। ঠিক আছে, উৎস হতে খেয়াল করে দেখো, এইখান থেকে এইখানে ডাটা ট্রান্সমিট করার জন্য অবশ্যই সময় লাগবে। এখন এই সময়টা কতটুকু লাগবে? আমার 5 MB ফাইলের একটা ডাটা, 5 MBর একটা ডাটা, সেই ডাটাটা আমার কাছ থেকে আরেকটা কম্পিউটারে ট্রান্সমিট করার জন্য আমার কতক্ষণ সময় লাগবে, এইটাই মূলত হিসাব করা হয় ডাটা ট্রান্সমিশন স্পিডের মাধ্যমে, যেটাকে আরেকটা কমার্শিয়ালি বলা হয় ব্যান্ডউইথ। তো চলো আমরা এখন ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করি। উৎস হতে গন্তব্যে, আমরা এখন মাঝখানে সবগুলো মুছে দিব, কারণ আমার এগুলো এখন লাগবে না। উৎস হতে গন্তব্যে ডাটা যখন আমরা আদান প্রদান করব, ডাটা যখন আমরা পাঠাবো, ডাটা ট্রান্সমিশন যখন করব, তখন ডাটা ট্রান্সমিশন করতে টাইম কতটুকু লাগবে, এটা একটা ম্যাটার করে। তুমি এই ক্ষেত্রে তুমি ভালো করে জানো, তোমার ইন্টারনেটের স্পিড যদি বেশ ভালো হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে টাইম কিন্তু কম লাগবে। ধরে নিলাম আমার 5 MB ডাটা, এই 5 MB ডাটাটাকে আমার এখানে পাঠাইতে তোমার যদি স্পিড খুব ভালো হয়, সেক্ষেত্রে ধরে নিলাম 1 সেকেন্ড লাগলো। যদি স্পিড আর একটু কম লাগে, মানে ভালো, তোমার যদি ডাটাটা নেট ইন্টারনেটের ব্যান্ডউইথ স্পিড কম হয়, তাহলে সেই ক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে হলো 5 সেকেন্ড লাগলো। কোনো কোনো ক্ষেত্রে সেটা 1 মিনিটও লাগতে পারে। আমি যখন 2012 সালে প্রথম আমার বাসায় ব্রডব্যান্ড কানেকশন আমি নেই, তার আগে মডেম ব্যবহার করতাম, 2012 সালে ব্রডব্যান্ড কানেকশন নিলাম, তখন ইন্টারনেটের স্পিড ভয়ঙ্কর ভাবে খারাপ ছিল। ডেস্কটপে বেসিক ফেসবুক লোড হইতেও মোটামুটি তোমার মিনিট খানেকের মতো সময় লেগে যেত প্রায়। তো মাঝে মাঝে আবার হতো না, বাট বেশিরভাগ ক্ষেত্রে এমনটা হইতো। তো ওই সময় ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের দেশে যেই মানে ডিজিটাল যে সিস্টেম গুলো ছিল, সেই ক্ষেত্রে স্পিড প্রোভাইডটা অনেক কম ছিল। তা একই ডাটা আমার ট্রান্সমিট করতে সময় বেশি লাগতো। তাহলে এই যে উৎস হতে গন্তব্যে ডাটা আদান প্রদানের যে একটা স্পিড আছে, কি কত স্পিডে ডাটাটা আদান প্রদান করা হচ্ছে, এই ব্যাপারটাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। তো এটাকে তুমি আরেকটু ভিন্ন ভাবে চিন্তা করো, ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করো, উৎস হতে যেহেতু আমার এখানে টাইম লাগতেছে, তো টাইমের একক কি? সেকেন্ড। আর ডাটার ক্ষুদ্রতম একক হচ্ছে হলো বিট। ঠিক আছে, ওকে। ডাটার ক্ষুদ্রতম একক হচ্ছে বিট, আর টাইমের ক্ষুদ্রতম একক হচ্ছে হলো সেকেন্ড। উৎস হতে গন্তব্যে প্রতি একক সময়ে যে পরিমাণ ডাটা ট্রান্সমিট হয়, স্থানান্তরিত হয়, তাকেই ডাটা ট্রান্সমিশন স্পিড বলে, যার অপর নাম হচ্ছে হলো ব্যান্ডউইথ। তাহলে আমি সংজ্ঞাটা যদি আমি একটু লিখে দেই, লিখা লাগবে না, একটু আবার শুনো। উৎস হতে গন্তব্যে প্রতি একক সময়ে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হয়, তাকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে, বা এর অপর নাম হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথের সংজ্ঞা আরেকটু সহজ করেও দেওয়া যায়, প্রতি একক সময়ে ডাটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। ঠিক আছে, এইবার যেটা নিয়ে আলোচনা করব, এই ব্যান্ডউইথের প্রকারভেদ আর একক। ওকে, তাহলে এখন আমরা যে ধারণাটা পেলাম, সেটা হচ্ছে হলো ব্যান্ডউইথের ধারণা। চলো আমরা একটু দেখে নিই। তো এখন আমরা পেলাম ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথের ধারণাতে আমরা পাচ্ছি, ব্যান্ডউইথ হচ্ছে হলো আমার ডাটা বাই টাইম। এই ব্যান্ডউইথ আসলে মূলত এইভাবে নির্ধারণ করা হয়, ডাটা বাই টাইম ইনটু 100%। আচ্ছা, এটা লেখা লাগবে না, স্পিডটা একটু ভালো করে দেখো, ডাটা ইনটু টাইম। তো মনে করো তোমার কত 10 MB ডাটা আছে, 10 MBর একটা ডাটা তোমার এ থেকে বিতে যেতে, এ থেকে বি ডিভাইসে যেতে সময় লাগলো 5 সেকেন্ড। 10 MB ডাটা এ থেকে বিতে ট্রান্সমিট হতে, ধরে নাও তোমার ডিভাইসের যে তোমার বাসায় যে ইন্টারনেট ব্যবস্থা, 10 MB ডাটা তো এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার বা এক মোবাইল থেকে আরেক মোবাইলে যেতে
5 সেকেন্ড সময় লাগে। তাহলে সেই ক্ষেত্রে আমার সেকেন্ড লাগতেছে 5। তাহলে এইখানে আমার এই ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে মোট স্পিড আমরা ক্যালকুলেট করব 2 এমবি, 2 এমবি, এবং সেটা যাচ্ছে কততে, 1 সেকেন্ডে যাচ্ছে। কারণ প্রতি একক সময়ে ডাটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ যেহেতু বলে, তো প্রতি একক সময়ে কত যোগ যাচ্ছে, 2 এমবি, তাহলে পার সেকেন্ড। এইটাকে এইভাবে না লিখে আইসিটি তে লেখা হয় 2 Mbps, 2 মেগাবিট পার সেকেন্ড। উৎস হতে গন্তব্যে প্রতি একক সময়ে যেই পরিমাণ ডাটা স্থানান্তরিত হয় তাকেই ব্যান্ডউইথ বলে। ব্যান্ডউইথের একক হচ্ছে হলো বিট পার সেকেন্ড, কারণ ডাটার একক হচ্ছে হলো বিট। আমি এটা একটু মুছে দিই। ডাটার একক হচ্ছে হলো বিট আর সময়ের একক হচ্ছে হলো সেকেন্ড। তো এটার এই দুইটা মিলে হচ্ছে হলো বিট পার সেকেন্ড বা বিপিএস। ডাটার ক্ষুদ্রতম একককে বিট পার সেকেন্ড বা বিপিএস বলা হয়। সেটা যদি বিট হিসাবে হয় তাহলে বিপিএস, কিলোবিট হিসাবে হলো কেবিপিএস, কিলোবিট পার সেকেন্ড, মেগাবিট হিসেবে মেগাবিট পার সেকেন্ড। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, এই ব্যান্ডউইথ কয় প্রকারের হয়ে থাকে। ওকে, ব্যান্ডউইথ মূলত 3 প্রকার। চলো, ব্যান্ডউইথ ব্যান্ডউইথ 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, and finally broadband. ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। আচ্ছা, তো আমরা এখন আলোচনা করব ন্যারো ব্যান্ড কি, ভয়েস ব্যান্ড কি, ব্রডব্যান্ড কি, কোথায় কোথায় কাজে লাগে। আমরা এটা একটু ছোট করে আলোচনা করি। ন্যারো ব্যান্ড হচ্ছে হলো 45 থেকে 300 বিপিএস। 45 থেকে 300 বিপিএস এর স্পিডকে ন্যারো ব্যান্ড বলা হয়। 45 থেকে 300 বিপিএস এর স্পিডকে ন্যারো ব্যান্ড বলা হয়। অর্থাৎ প্রতি 1 সেকেন্ডে যদি উৎস হতে গন্তব্যে অর্থাৎ এ থেকে বি তে যদি 45 থেকে 300 বিট ডাটা ট্রান্সমিট হয়, তখন সেই স্পিডটাকে বলা হবে ন্যারো ব্যান্ড। ওকে, ন্যারো ব্যান্ড আর এর উদাহরণ হচ্ছে হলো কোথায় ব্যবহৃত হয়, এটাকে ব্যবহৃত হয় হচ্ছে হলো টেলিগ্রাফে। ব্যবহৃত হয় টেলিগ্রাফে। ওকে, আচ্ছা, এইবার আচ্ছা, আরেকটু কথা বলে রাখি, সব থেকে সর্বাপেক্ষা কম গতি বিশিষ্ট স্পিডই কিন্তু ন্যারো ব্যান্ড, কারণ এটা ন্যারো মানে সংকীর্ণ, তাই না? তাহলে এখানে নামেও বোঝা যাচ্ছে এটা সংকীর্ণ ব্যান্ড, অর্থাৎ স্পিডটা একটু কম আসবে। ওকে, ভয়েস ব্যান্ড। দেখো, ভয়েস ব্যান্ড শব্দটার সাথে ভয়েস কথাটা জড়িত আছে। তার মানে ভয়েস ব্যান্ডের মাধ্যমে আর যাইতেই হোক, এটা বুঝি অন্তত কথা আদান প্রদান করা যাবে, কথা আদান প্রদান করার যোগ্য। ন্যারো ব্যান্ডে কিন্তু কথা আদান প্রদান করা যাবে না। ভয়েস ট্রান্সমিট করার জন্য আমার মিনিমাম ভয়েস ব্যান্ডে যেতে হবে, ন্যারো ব্যান্ডে কিন্তু হবে না। ওকে, ভয়েস ব্যান্ড হচ্ছে হলো ভয়েস ব্যান্ডে একটু কিছু মতভেদ আছে। 1200 থেকে 9600 বিপিএস, 1200 থেকে 9600 বিপিএস। কিছু কিছু বইয়ে 1250 আছে, কিছু কিছু বইয়ে 1215 ধরা আছে। আমরা অন অ্যান এভারেজ 1200 থেকে 9600 বিপিএস টাই ক্যালকুলেট করব, ঠিক আছে, বা ধরে নেব। 1200 থেকে 9600 বিপিএস স্পিডকে ভয়েস ব্যান্ড বলা হয়। কমপক্ষে 1 সেকেন্ডে 1200 বিট ডাটা ট্রান্সমিট করতে হবে, সর্বোচ্চ 9600 বিট পর্যন্ত 1 সেকেন্ডে যদি ডাটা ট্রান্সমিট করতে পারে, সেই ক্ষেত্রে আমরা ভয়েস ব্যান্ড বলবো সেই স্পিডটাকে। এবং ডেফিনেটলি যেহেতু এটা মানে ভয়েস ব্যান্ড, তো সবার আগে এটা ব্যবহার করা হবে টেলিফোনে। এছাড়াও আরো অনেক জায়গাতে ব্যবহার করা হয়। আমি একটু সহজে বলি, যেমন টেলিফোন, তাছাড়া কম্পিউটার টু প্রিন্টার, অথবা কার্ড রিডার। টেলিফোনে অথবা কম্পিউটার থেকে প্রিন্টারে অথবা কার্ড রিডারে এই ব্যান্ডউইথ ব্যবহার করা হয়।
এইবার আসো ব্রডব্যান্ড, মিনিমাম 1 Mbps, কমপক্ষে 1 Mbps স্পিডকে বলা হবে ব্রডব্যান্ড। আমাদের বাসায় যে ইন্টারনেট ব্যবহার করি সেটা যদি তোমার বাসায় যদি কমপক্ষে 1 Mbps স্পিড দেয় তাহলে তুমি ব্রডব্যান্ড লাইন ব্যবহার করতেছো। 1 সেকেন্ডে কমপক্ষে 1 মেগাবিট ডাটা পাঠাইতে পারবে, আদান প্রদান করতে পারবে। এই ট্রান্সমিশনের স্পিডকে বলা হবে ব্রডব্যান্ড, যেটা সাধারণত আমাদের বাসায় 5 Mbps, 10 Mbps, 3 Mbps এভাবে ব্যবহার করি। আচ্ছা, তো এবং এটার সর্বোচ্চ রেঞ্জ বলা হয় হলো 1 Gbps। তবে তবে একটা কথা বলে রাখি, বড় বড় টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলোতে আরো হায়ার স্পিড ব্যবহার করা হয়, ঠিক আছে, 20 Mbps 20 Gbps ও কিন্তু ব্যবহার করা হয়। তো ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং সব থেকে বেশি, যেটা সব থেকে বেশি স্পিড সেটা দিবে ব্রডব্যান্ড। এইটা কোথায় ব্যবহার করা হয়? এটা মূলত ফাইবার অপটিক্যাল কেবলে, ব্যবহার করা হয়। তাহলে মূলত ইন্টারনেট ব্যবহারে, ইন্টারনেট ব্রাউজিং এ, ইন্টারনেটের কানেকশনের ক্ষেত্রে আমরা এই ব্রডব্যান্ডটাকে বেশি ব্যবহার করে থাকি। ফাইবার অপটিক্যাল কেবল, এই ফাইবার অপটিক্যাল কেবল নিয়েও আমরা আলোচনা করব। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এটা আপাতত মনে রাখো। আরো কিছু কিছু ক্ষেত্রে রেডিও লিংকে, মাইক্রোওয়েভে, স্যাটেলাইটেও কিন্তু ব্রডব্যান্ড, যেটা একটু বড় পরিসরের নেটওয়ার্ক, বড় পরিসরের স্পিড প্রয়োজন, এই সকল ক্ষেত্রে আমাদের ব্রডব্যান্ড প্রয়োজন। ঠিক আছে, তো আজকে আমরা যা যা আলোচনা করলাম সে আলোচনার প্রেক্ষিতে আমরা কি কি জানলাম? ডাটা ট্রান্সমিশন কি, ডাটা ট্রান্সমিশন স্পিড কি, ডাটা ট্রান্সমিশনের উপাদান কি, ন্যারো ব্যান্ড কি, ভয়েস ব্যান্ড কি, ব্রডব্যান্ড কি। আমি কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন এখানে নোট ডাউন করেছি। কাইন্ডলি তোমরা এই প্রশ্নগুলো সবাই একটু তোমাদের নিজ নিজ খাতায় নোট করে এগুলোর উত্তরগুলো প্রস্তুত করবা। তো চলো এই চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্নগুলো একটু বলি এই অংশটুকুর মধ্যে যতটুকু আমি আজকে পড়ালাম। ডাটা কমিউনিকেশন কি, ডাটা কমিউনিকেশন সিস্টেম কি, চ্যানেল কাকে বলে, ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কাকে বলে, ভয়েস ব্যান্ড কি, ন্যারো ব্যান্ড কি, ব্রডব্যান্ড কি। এই কয়টা হচ্ছে জ্ঞানমূলক। চলো এবার অনুধাবনমূলকের সেকশনে আমরা যাই। এই চ্যাপ্টারে আমি অনুধাবনমূলক 4টা সেট করেছি, একটু খেয়াল করে দেখো। ব্যান্ডউইথ 128 kbps বলতে কি বুঝো? এটা স্পিডটা আপ ডাউন ভিন্ন হইতে পারে, ঠিক আছে। 9600 bps ব্যাখ্যা করো। 1.4 kbps কোন ব্যান্ডকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। মোবাইল ফোনের ব্যান্ডউইথ ব্যাখ্যা করো। এই 4টা অনুধাবনমূলক। আজকের ক্লাস এতটুকুই। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরো আলোচনা করব। সেক্ষেত্রে আমরা ডাটা ট্রান্সমিশন এর যে মেথড নিয়ে আলোচনা করব, কোন প্রক্রিয়াতে উৎস হতে গন্তব্যে ডাটা স্থানান্তরিত হয়। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকের পেজ থেকে যদি তুমি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে রাখবে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।